ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকের আমি তোমাদের গণিতের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো 11 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কী আছে দেখা যাক। বলা আছে এখান থেকে প্রশ্ন বলা আছে, দেখো 25 গুণিতক 25 এর ঘাত আকারে প্রকাশ করে পাবো। তাহলে কোনটা পাবো? চলো আমরা একটু গণিত করে দেখি। দেখো এই তিনটে 5-এর গুণফল বলা হচ্ছে, এই ঘাত আকারে প্রকাশ করলে আমরা 25-এর ঘাত কত পাবো? আমরা 25-এর ঘাত কী হবে? 5-এর বর্গ গুণিত আবার 25-এর ঘাত কত হবে? 5-এর বর্গ গুণিত আবার 25-এর ঘাত কত হবে? 5-এর বর্গ। অ্যান্সার কত হলো আমাদের? দেখো ইকুয়ালস টু, আমরা জানি নিধান যদি একই থাকে এবং সেই নিধানগুলো যদি ক্রমশই গুণ সম্পর্ক থাকে, সেক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। তাহলে আমরা পাচ্ছি 5 আর পাওয়ারগুলো কত ছিল? তাহলে 2 + 2 + 2 কত হবে? 5⁶। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কোন অপশানটা তোমাদের রাইট আনসার হবে? দেখতে পাচ্ছি 5⁶, অপশান নম্বর সি সঠিক উত্তর হবে। বুঝেছে? পরের অপশান দেখো 2, দেখো 25-এর বর্গ 9/25-এর বর্গমূলের মান কত হবে? দেখো এখানে মুখে মুখেই অ্যান্সারটা হয়ে যাবে। 9/25 বলা আছে, 9/25 বর্গমূল। আমরা জানি 9-এর বর্গমূল কত হবে? √9-এর বর্গমূল, আর 25 √25-এর বর্গমূল কত হবে? 9-এর বর্গমূল কত হয়? আমরা জানি 3, আর 25-এর বর্গমূল কত হয়? 5। কত? 3/5 তোমাদের সঠিক উত্তর। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার হবে তোমাদের 3/5 কোথায় আছে? এখানে অপশন ডি সঠিক উত্তর, 3/5। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখো, k - p² = 9 + p × 9 - q হলে k এর মান কত হবে আমাদের বের করতে হবে। চলো k এর মানটা কত আমরা বের করি। দেখো এখানে অ্যান্সারটা দেখো, k - p² এর মান হচ্ছে, আমরা জানি এখানে কোন সূত্র হয় বলতো? a² - b² সূত্র। আমরা জানি a + b × a - b। এক্ষেত্রে দেখো দেখো a + b × a - b, a + b × a - b, অর্থাৎ হলে আমরা যদি এক্ষেত্রে লিখতে পারি যে 9-এর বর্গ হবে আর মাইনাস পি এর বর্গ হবে, অর্থাৎ a² - b² সূত্র। 9-এর বর্গ কত হবে? 9-এর বর্গ হবে 81 - p²। তাহলে এখানে কে মান কত হলো? অতএব কে ইকুয়ালস টু কত হবে? 81 বুঝেছে? চলো এখানে কোন অপশনটা বলছে সঠিক উত্তর হবে? এখানে বলছে 3-এর দাগের অপশান নম্বর 81, বিটা হবে তোমাদের অপশান নম্বর বি। দেখো পরের প্রশ্ন দেখি আমরা। 4 প্রশ্ন, a + b² - a - b² এর মান কোনটা হবে? যদি আমরা দুটো ধনাত্মক সংখ্যার বর্গের ঋণাত্মক মান যদি হয়, সেক্ষেত্রে হবে কোন সূত্রটা হবে তোমাদের? এখানে অপশান নম্বর হবে 4ab হবে তোমাদের সঠিক উত্তর, কারণ সূত্র অনুযায়ী পাচ্ছে 4ab। অর্থাৎ আমরা জানি 4ab ইকুয়ালস টু কী হয়? সূত্র জানি আমরা। দেখো 4ab ইকুয়ালস টু কী হয়? 4ab ইকুয়ালস টু a + b² - a - b²। এই সূত্রটা হয় 4ab-র সূত্র। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন হচ্ছে, তাহলে পরের প্রশ্ন 5-এর দাগের প্রশ্ন কি বলছে? যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 72 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত হবে? বলেছে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি থাকে, সেক্ষেত্রে তার বাহুর সংখ্যা বের করা অত্যন্ত সহজ। আমরা সম্পূর্ণ ঘূর্ণন হচ্ছে 360 ডিগ্রি, ঘূর্ণন কোণ হচ্ছে 360 ডিগ্রি হলে এখানে 72 বলা আছে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলা আছে 72। এখানে বাহুর সংখ্যা কীভাবে বের করবো আমরা? তাহলে আমরা কি করব? আমরা এখানে বলা হয়েছে কত? 72 ডিগ্রি বলা আছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তাহলে বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা সমান 360 দিয়ে 60কে যদি আমরা 72 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত হবে? তাহলে 72 × 5 = 360, 72 × 5 কত হয়? 360, অর্থাৎ 5টি। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কি বলা আছে তোমাদের? ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি 72 ডিগ্রি হতে হবে, তার বাহুর সংখ্যা কত পেলাম আমরা? বাহুর সংখ্যা পেলাম 5টি। অপশন নম্বর বি সঠিক উত্তর, 5টি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 5-6 প্রশ্ন, একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত হলো? একটি পঞ্চভুজের কর্ণ সংখ্যা আমরা জানি যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা বের করার একটা সূত্র আছে। কোন সূত্রটা বলো তো? সূত্র হচ্ছে যে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা বের করার সূত্র হচ্ছে n × n - 3
বাই কত হচ্ছে 2। এক্ষেত্রে কী বলা আছে, এক্ষেত্রে পঞ্চভুজের বাহু সংখ্যা কত হবে, অর্থাৎ বাহু ইকুয়ালস টু কত হবে, পঞ্চভুজের বাহু সংখ্যা কত হবে 5, পঞ্চ মানে 5, অর্থাৎ 5টি বাহু সংখ্যা কত হবে 5টি হবে। অতএব আমরা লিখতে পারি যে 5টি বাহু মানে এন এর মান কত হবে, অতএব এন ইকুয়ালস টু কত হবে, এন ইকুয়ালস টু 5। তাহলে অতএব সূত্রানুযায়ী আমরা লিখতে পারি যে এন ফর হচ্ছে 5 ইন্টু, তাহলে 5 মাইনাস 3 বাই কত হচ্ছে 2 সমান কত হচ্ছে 5 ইন্টু 5 থেকে 3 বাদ দেওয়া কত হচ্ছে 2 বাই 2 সমান 5 দুনে 10 বাই 2, 2 5-এ 10 কত হবে 5টি। অ্যান্সার কত হবে তোমাদের 5টি হবে। কেমন, তাহলে বাহু সংখ্যা আচ্ছা কর্ণ সংখ্যা কত হবে 5টি। তাহলে আমরা লিখতে পারি অপশান নাম্বার কোনটা হচ্ছে 5টি, অপশান নাম্বার হচ্ছে পঞ্চভুজের কর্ণ সংখ্যা হবে 5টি, অপশান নাম্বার বি সঠিক উত্তর 5টি। 2 থেকে প্রশ্ন দেখো, 2 থেকে প্রশ্ন কি বলা হচ্ছে, 2 থেকে প্রশ্ন 2 এর একটা বলা আছে ভাগ পদ্ধতিতে 6 এর বর্গমূল নির্ণয় করো। 2 দশমিক স্থান পর্যন্ত বলা আছে, 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত বললে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের ভাগটা করতে হবে। তাহলে আমরা কি করবো এক্ষেত্রে ভাগ পদ্ধতি 6 এর বর্গমূল, তাহলে 6 এর বর্গমূল করবো আমরা। তাহলে 2 এর 1 বলা আছে, 6 এর বর্গমূল কত হবে, আমরা 6কে যদি বর্গমূল ভাগ পদ্ধতি করি সেক্ষেত্রে হবে আমরা 6 কোন দুটি বর্গের গুণফলের সমান হবে, দেখো বর্গ সংখ্যা কত হবে 2 দুনে 4, 3 3 9 হচ্ছে 2 দুগুণে কত হচ্ছে 4, কত নামলো 2 নামলো, আর দশমিক দিয়ে আমরা বর্গমূলে দুটো করে শূন্য পাবো, এক্ষেত্রে হচ্ছে 200 হচ্ছে, আর এক্ষেত্রে 2টা কী হবে ডবল হবে, অর্থাৎ 4 হবে, এখানে কত হবে 4 5-এ 20 হবে, 5 বসালে 5 5 5 আর 20 আছে 4 5-এ 20, 4 5-এ 5 বসালে তাহলে 45 হচ্ছে, 45 5-এ কত হবে 45 5-এ 5 5 25-এর 5 হাতে 2, 5 4 20, 21 22, 225 হচ্ছে, হবে না, যদি 4 যদি দিই এখানেও 4 দিতে হবে, অর্থাৎ 44 4-এ কত হবে 4 4 16 6 হাতে 1, 4 4 16 1 17, 176। তাহলে এখানে 4 বসাবো, এখানে 4 বসালে এখানেও 4 বসাবো, তাহলে কত হবে 44 4-এ কত হবে 176 বাই কত, আচ্ছা 200 থেকে 76 বাদ কত হবে 4 হবে, এখানে কত হচ্ছে 9 থেকে 7 বাদ কত হয় 2, 24 হচ্ছে। এবার দেখো দশমিক আছে, দুটো শূন্য পাবো আমরা অলরেডি, এখানে 44-এর শেষ অঙ্কটা ডবল হবে, অর্থাৎ 4 8 হবে, এখানে কত হবে, আর প্রথমটা স্থির থাকবে, শেষটা আমরা ডবল করে নেব। এবার দেখো কোন সংখ্যাটা বসাবো, এখানে দেখো এখানে 48 400 আছে, আচ্ছা 4 6 24, 4 7 আচ্ছা 4 4 16 4 5 20, 4 6 24, 24 6 6 যদি দিই হবে না, 5 যদি দিই তাহলে 5, এখানে 5 বসালে এখানেও 5 বসাতে হবে, তাহলে 485 ইন্টু 5, 5 5 25, 5 হাতে 2, 8 5 40, 41 42 2 হাতে 4, 5 20, 21 22 23 24, কত হবে 2400, 2425, এখানে 2400 আছে, অর্থাৎ 5-এ যাবে না, 4-এ দিয়ে 485 কত হবে 484, 484 4-এ 4 4 16 6 হাতে 1, 8 4 32, 33 3 হাতে 3, আর 4 4 16 17 18 19, কত হচ্ছে 1936, অর্থাৎ 4 4 16 6 হাতে 1, 8 4 32, 33 3 হাতে 3, 4 4 16 17 18 19, 1936, কত 4 দিয়ে যাচ্ছে, তাহলে 4 দিলে এখানেও 4 দেবো, কত হলো 1936 হচ্ছে 1936, বিয়োগ করব। এবার 10 থেকে 6 বদলে 4 হচ্ছে, এখানে 9 থেকে 3 বাদ 6 3 9 6 হবে, আর এখানে কত হবে, এখানে হবে 3 আছে, 3 থেকে 9 বাদ দেয়নি, 13 13 4, 13 থেকে 9 বদলে 4 হচ্ছে 464 হচ্ছে 464। এবার 400 দশমিক আছে, শূন্য নেব, দুটো শূন্য পাবো আমরা, এক্ষেত্রে এই 4টা ডবল হবে, তাহলে 4 8 8, তাহলে হলে এবার আমরা কি করব, এখানে কোন সংখ্যাটা বসাবো, এখানে দেখতে পাচ্ছি আমরা কোন সংখ্যা, এখানে যদি 46 আছে, 4 10 40, 4 10 বলছে 40 বলছে, আমরা 9 দিয়ে দেখি, এখানে 9 বসালে অর্থাৎ 4 8 8 9 9, 9 81-এর 1 হাতে থাকলো 8, 9 8 72, 72 8 কত হবে 72 8-এ 72 8 কত হবে 80, 80-এর 0 হাতে 8, আর 9 8 72 80, 80 0 হাতে 8, আর 9 4 36, 37 38 39 40 41 42 43 44, কত হবে, আচ্ছা এখানে 4401 হচ্ছে, 4401,
401 হচ্ছে, এক্ষেত্রে কিন্তু 9 দিয়ে যাবে, এখানে 9 বসালে এখানেও 9 বসাবো, এখানেও 9 বসাবো। এবার কত হচ্ছে দেখো, তাহলে 4889, 9 কত হবে 44,000 হবে, 44,001, 44,000 কত হবে 44,001। বিয়োগ করো, 10 থেকে 1 বাদ দিলেও 9, এখানে 9 9 9 করতে 9, এখানে কত হচ্ছে 3, 6 থেকে 4 বাদ দিলে 2, কত হচ্ছে ভাগশেষ যে 2399। কিন্তু আমাদেরটা ভাগফল প্রয়োজন, অর্থাৎ বর্গমূলটা প্রয়োজন। বর্গমূল কত হলো, তাহলে 6 বর্গমূল 6 ইকুয়ালস টু কত হলো 2.449, তাহলে ইকুয়ালস টু এখানে 9টা আছে দেখো, আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন অনুমান করতে বলা হয়েছিল। 3 নম্বর অঙ্কটা নিলাম আমরা, এখানে 5-এর বেশি আছে, সুতরাং পূর্ববর্তী অঙ্ক 1 বাড়বে, অর্থাৎ 4 আছে 5 হয়ে যাবে, 2.45 হয়ে যাবে অ্যান্সার তোমাদের। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলা আছে, 2-এর দিকে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে তা নির্ণয় করো। আমরা জানি যে 100 মিটার লম্বা একটি ট্রেন, মিটার আছে, এখানে কিমি আছে, আমরা এককটা আমরা কি করব, এককটা আমরা পরিবর্তন করব। এখানে এককটা আমরা কি করব, মিটার আছে, কিমিকে আমরা কি মিটার করব, আর এখানে সেকেন্ড করব, একক করব সেকেন্ডে। 100 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 1 ঘন্টায় 60 কিমি যায়, অর্থাৎ 36 সেকেন্ডে যায়। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি সময় বের করতে হবে। আমরা গতিবেগের সূত্র জানি যে গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় যদি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তাহলে আমাদের সময় বের করতে হবে, তাহলে সময় সমান কত হবে, এখানে সময় সমান কী হবে, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, সময়, হ্যাঁ গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। এখানে মানগুলো কি কি দেওয়া আছে, মানগুলো রয়েছে ঘন্টায় 60 কিমি বলা আছে, 1 ঘন্টায় যায় 60 কিমি হলে এখানে সময় কত লাগবে, সময় যদি বের করি, দূরত্বকে আমরা কী করি, দূরত্ব আছে 100 মিটার লম্বা ট্রেন, তাহলে ট্রেনের গতিবেগ বলা আছে 60 কিমি, ঘন্টায় 60 কিমি গেলে এক্ষেত্রে সময় কত নেবে। তাহলে 100 মিটার লম্বা ট্রেন মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, একটি গাছকে অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার দৈর্ঘ্য হচ্ছে, আর সময় কত সময় নেবে, সেক্ষেত্রে আমরা গণিতটা বের গণিতটা করে বা আমরা তৈরি পদ্ধতিতে করতে পারি, আবার ঐকিক নিয়মে করতে পারি। দেখো আমরা যদি ঐকিক নিয়মে করি, দেখো এখানে সময় বলা আছে ঘন্টায়, গতিবেগ হয়েছে, গতিবেগ কত রয়েছে, গতিবেগ রয়েছে 60 কিমি পার ঘন্টা, আর ট্রেনের দূরত্ব কত রয়েছে, দূরত্ব মানে ট্রেনের দূরত্ব সমান কত হচ্ছে, ট্রেনের দূরত্ব হচ্ছে কত 100 মিটার, 100 মিটার। এবার আমরা লিখতে পারি যে 60 কিমি বা ঘন্টায় রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে এখানে দূরত্বটা দুটো রয়েছে, সময় একটা আছে, অর্থাৎ দেখো 60 ইন্টু 60 সেকেন্ডে যায় কত কিমি, অর্থাৎ 60 গুণিত কত হবে দূরত্ব, সেকেন্ডটা পরে লিখবো আমরা, অর্থাৎ দূরত্বটা আগে লিখবো, অর্থাৎ 60,000 মিটার যায়। আমরা জানি 60 কিমি সমান কত হচ্ছে 60,000 মিটার, 60,000 মিটার, আর 1 ঘন্টা মানে জানি 36 সেকেন্ড, তাহলে 60,000 মিটার পথ যায় কত সেকেন্ডে, 60,000 মিটার পথ যায় কত সেকেন্ডে বলো তো, অর্থাৎ 60 ইন্টু 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার পথ যায় কত হবে, নিশ্চয়ই কম হবে, তাহলে এখানে কি ভাগ করতে হবে, তাহলে 60 গুণিতক 60 বাই কত হবে 60,000। আবার 100 মিটার পথ যাবে, 100 মিটার পথ যেতে সময় লাগবে কত হবে, 60 গুণিতক 60 বাই কত হবে 60,000 গুণিত কত হবে 100। তাহলে এর দুটো শূন্য কাটবো,
এর 60-এর একটা করে শূন্য কাটবো, এর দুটো শূন্য কেটে দেবো, আর 6 করতে 6 কাটলাম, কত হবে 6 সেকেন্ড। 6 সেকেন্ড হলো তোমাদের উত্তর। তাহলে 6 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করতে পারবে। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 3 দিকে দেখো, বলা হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 13 এবং এম প্লাস এন ইকুয়ালস টু 5 হলে এম এন এর মান কত আমাদের বের করতে হবে। চলো এম এন এর মানটা আমরা বের করি। চলো প্রথমে আমরা লিখবো আমাদের যে মান দুটো রয়েছে সেটা আমরা লিখতে পারি, যে এখানে বলা আছে এম স্কোয়ার এন স্কোয়ার বলা হচ্ছে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 13, আবার একটা রয়েছে আর এম প্লাস এন ইকুয়ালস টু 5। এখানে এম এন এর মানটা আমাদের বের করতে বলছে, এম এন ইকুয়ালস টু কত। এবার এই মানটাকে যদি আমরা একটু মডিফাই করি, দেখো দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস 13 আমরা যদি এভাবে লিখতে পারি যে এম প্লাস এন এর হোল স্কোয়ার মাইনাস 2 এম এন ইকুয়ালস টু কত হচ্ছে 13, বা এম প্লাস এন এর মান কত হচ্ছে 5, তাহলে 5-এর বর্গ মাইনাস কত হবে 2 এম এন ইকুয়ালস টু 13, বা 5 × 5 = 25 মাইনাস কত হবে 2 এম এন ইকুয়ালস টু কত হচ্ছে 13, বা মাইনাস 2 এম এন ইকুয়ালস টু কত হবে 13 মাইনাস 25, বা মাইনাস 2 এম এন ইকুয়ালস টু 13 থেকে 25 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে পাচ্ছি 12, মাইনাস 12 হচ্ছে, মাইনাস মাইনাস তুলে দাও কত হচ্ছে, বা 2 এম এন ইকুয়ালস টু কত হচ্ছে 12, বা এম এন ইকুয়ালস টু কত হবে 12/2 সমান কত হবে 2 × 6 = 12, 6। অতএব এম এন ইকুয়ালস টু কত হবে 6। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 4 দিকের প্রশ্ন, পূর্ণ প্রকারে প্রকাশ করো। বলা আছে 64 মাইনাস 16/p প্লাস 1/p²। চলো আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে আমাদের প্রশ্নটা এভাবে রয়েছে, তোমাদের এই প্রশ্নটা ছিল আগেরটা ছিল তোমার 3 দিকের প্রশ্ন, এটা হচ্ছে 4 দিকের প্রশ্ন আইভি। প্রশ্নটা ছিল 64 মাইনাস 16/p তারপর হচ্ছে প্লাস 1/p² সমান 64 বর্গমূল কত হবে 28 64, 8-এর বর্গ মাইনাস 2 × 8 × তাহলে প্লাস 1/p এর হোল স্কোয়ার তাহলে ইন্টু 1/p ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 8 × 2 = 16 হয়ে গেছে। এবার আমরা পূর্ণ প্রকারে প্রকাশ করলে এইভাবে অ্যান্সারটা হচ্ছে তাহলে 8 মাইনাস 1/p এর হোল স্কোয়ার, বুঝছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে, 5 থেকে প্রশ্ন কি বলা আছে দেখো, যে একটি ত্রিভুজের ভূমি 6 সেমি উচ্চতা 3 সেমি হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি ত্রিভুজের ভূমি বলা আছে 6 সেমি উচ্চতা 3 সেমি হলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল করার সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ মানে 1/2 হচ্ছে, আমি এখানে করে দিচ্ছি। তাহলে চলো এখানে কত দাগের প্রশ্ন হচ্ছে, এখানে তোমাদের 5 দাগের প্রশ্ন বলছে, 5 দাগের প্রশ্ন। তাহলে আমাদের সূত্রানুযায়ী জানি কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা ভালো করে মনে রাখবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভালো করে মুখস্থ করবে, বুঝেছো? বেশ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে কি রয়েছে, হাফ ইন্টু ভূমি কত থাকছে, এখানে ভূমি রয়েছে কত, ভূমি রয়েছে 6 সেমি ইন্টু উচ্চতা রয়েছে 3 সেমি, তাহলে 2 3 কত হবে 6 সমান কত হবে 3 3 9, তাহলে 9 কী হবে 9 বর্গ সেমি, 9 কত হচ্ছে 9 বর্গ সেমি। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে এখানে অ্যান্সারটা আমরা পেলাম 9 বর্গ সেমি পেলাম সেন্টিমিটার। আচ্ছা 6 থেকে প্রশ্ন দেখো, ঘূর্ণন প্রতিসাম্য বলতে কি বোঝায় লেখো। ঘূর্ণন প্রতিসাম্য, দেখো এখানে রয়েছে ঘূর্ণন প্রতিসাম্য। দেখো ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে, কোনো বস্তু বা জ্যামিতিক চিত্রের অভ্যন্তরস্থ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চিত্রটিকে বা ওই বস্তুটিকে ঘড়ির কাঁটার দিকে কিংবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে কি বলা হয়, ঘূর্ণন প্রতিসাম্য বলা হয়। জ্যামিতিক চিত্রের ওই নির্দিষ্ট বিন্দুটিকে কি বলে, ঘূর্ণন কেন্দ্র বলা হয়।
কেমন? তাহলে ঘূর্ণন প্রতিসম বোঝা গেছে, তোমাদের টেক্সট বইতে রয়েছে তোমাদের। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি, অপর দুটি কোণের মান কত হবে? আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ হয়ে থাকে সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলা হয় বলি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা কী হবে? সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি। এই কোণটা তোমাদের 90 ডিগ্রি হবে, আর এই দুটি কোণ কী হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটি কোণ সূক্ষ্মকোণ হবে। এখানে বলা হচ্ছে যে একটি কোণ বলা হয়েছে কত? যে একটি কোণ সমকোণ ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি। নিশ্চয়ই এই কোণটা কখনোই 50 ডিগ্রি হবে না, এই কোণটা সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি জানি আমরা এই কোণ, আর অপর দুটো সূক্ষ্মকোণের মধ্যে একটি কোণ বলা আছে 50 ডিগ্রি। আমরা ধরলাম কি এই কোণটা 50 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণ যদি 50 ডিগ্রি হয়, আমরা যদি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখানে একটি সমকোণ পাচ্ছি 90 ডিগ্রি, আর একটি কোণ রয়েছে 50 ডিগ্রি, আর এই কোণের মান কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে আমরা যদি নামকরণ করে দিই এ বি সি, এখানে বি কোণ কত আছে? তাহলে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি? আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। এখানে বি কোণ কত হবে? বি কোণ অ্যাকচুয়ালি কত হবে? বি কোণ ইকুয়ালস টু কত হবে? আমরা ধরলাম 90 ডিগ্রি, কেননা বি কোণটা হচ্ছে সমকোণ। আর আরেকটা কোণের মান হচ্ছে সি কোণ। সি কোণ ইকুয়ালস টু কত পেলাম আমরা? সি কোণ 50 ডিগ্রি। সি কোণ কত পেলাম? 50 ডিগ্রি পেলাম। এবার ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা বের করতে হবে। এই দুটি কোণের বি কোণ সি কোণের মান রয়েছে। তাহলে এ কোণ ইকুয়ালস এ কোণ প্লাস বি কোণ কত হবে? 90 ডিগ্রি প্লাস সি কোণ হচ্ছে 50 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এ কোণ ইকুয়ালস টু কত? এ কোণ প্লাস 90 9 5 14 140 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এ কোণ ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান কত হচ্ছে? 140, 80 থেকে 140 বাদে কত হবে? 40 ডিগ্রি। তাহলে অতএব এ কোণ ইকুয়ালস টু কত হয়? 140 ডিগ্রি। তাহলে এ কোণ কত বেরোলো? এ কোণ হচ্ছে 40, এ কোণ হচ্ছে 40 ডিগ্রি। তাহলে অতএব দুটি কোণ পেলাম। তাহলে এ কোণ কত? বি কোণ পেয়েছে 90 ডিগ্রি এবং আরেকটা এ কোণ পেয়েছি 40 ডিগ্রি। আমরা লিখতে পারি অতএব কোণ দুটি হলো সমান 90 ডিগ্রি একটা, আর 40 ডিগ্রি একটা। কেমন? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলা আছে, আমরা চলে এলাম 3 দিকের প্রশ্ন। 3 দিকের প্রশ্ন কি বলা আছে? 3 একটা বলা আছে, রমেনবাবু অবসরের সময় এককালীন এত টাকা পেলেন, তা থেকে এত টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দিলেন, বাকি টাকা স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলেন, কাকে কত টাকা দিলেন সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি করব? যে প্রথমে আমরা লিখব, তাহলে রমেনবাবুর কী আছে? রমেনবাবু অবসরের সময় এককালীন কত টাকা পেয়েছিলেন, যে অতএব আমরা লিখতে পারি যে রমেনবাবু পেয়েছিলেন, রমেনবাবু অবসরে 19,600 সরি 19,6,150 একক দশক শতক হাজার ও লক্ষ 1,96,150 1,96,150 টাকা পেয়েছিলেন। এবার গ্রন্থাগারে দিয়েছিলেন কত? গ্রন্থাগারে দিলেন কত টাকা? তাহলে 20,000 টাকা। তাহলে একক দশক শতক হাজার অযুত 20,000 টাকা, একক দশক শতক হাজার অযুত 20,000 টাকা দিলেন। বাকি টাকা কত বলা হচ্ছে? তাহলে আমরা 1,96,150 থেকে কত বাদ দেব? 20,000 টাকা বাদ দেব। তাহলে কত হবে? তাহলে 1,96,150 থেকে কত হবে? তাহলে 4টে শূন্য, তাহলে 1 2 3 4 কত হচ্ছে? 2, অর্থাৎ 0 5 1 6 7 1, অর্থাৎ 1,76,000 টাকা। 1,76,150 টাকা থাকলো। তাহলে 1,76,150 টাকা।
1,76,150 টাকা তিনি পেলেন। কি বলেছে? পেলেন বলা হচ্ছে, বা বাকি থাকলো। তাহলে বাকি টাকার পরিমাণ আমরা, এটা হচ্ছে এই টাকাটা বলা আছে তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে অনুপাতে 5:4:4 অনুপাতে ভাগ করবেন। তাহলে তাহলে অতএব তিনি 1,76,150 টাকা তিনি স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করলেন। তাহলে এবার আমরা লিখতে পারি যে 5:4:4 এবার কত টাকা? 1,76,150 টাকার মধ্যে লেখো, প্রথমে লেখো 1,76,150 টাকার মধ্যে স্ত্রীকে দিলেন কত হবে? স্ত্রীকে দিলেন সমান, প্রথমটা হচ্ছে কি বলতো, হচ্ছে তোমাদের স্ত্রীর প্রথম হচ্ছে 5 একক হচ্ছে স্ত্রী, অর্থাৎ আমরা কী করবো 5 বাই কত হবে, এই তিনটি অনুপাতকে যোগ করবো, 5 আর 9, 9 আর 13, তাহলে 13টা নিচে লিখবো, 13 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে স্ত্রী পাবে। তাহলে কত টাকার মধ্যে? 1,76,150 টাকার মধ্যে 13 ভাগের 5 ভাগ পাবে। তাহলে ইন্টু কত হবে? ইন্টু 176,150, তাহলে কত হবে? 13 একে 13, বাকি আছে 4 46, 13 3 39, বাকি 7 71, 13 সাথে 13 5 65, আর এখানে কত হলো 65, এখানে কত ছিল দেখো 13 হয়ে গেছে, 4 46, 13 3 39, 7 71, 13 5 65 হয়েছে, আর বাকি আছে 6 65, 13 5 65, আর 13 0 0, কত হলো? 13,550, 13,550, তাহলে সমান 5 ইন্টু কত হবে? 13,550 সমান 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 26 7 27, 7 হাতে 2, 5 3 15, 16 17 17, 7 হাতে 1, 5 5 1 6, 67,750 টাকা, 50 টাকা, 67,750 টাকা। তাহলে এটা স্ত্রী পেয়েছে, স্ত্রী কত পেয়েছে? 67,750 টাকা। এবার দেখো ওই 1,76,150 টাকার মধ্যে কত পুত্রকে দিলেন? কত টাকা? 4 একক হচ্ছে পুত্র, 4 একক পুত্র, 4 বাই কত লিখতে পারি আমরা? 4 বাই কত হচ্ছে 13 ইন্টু কত হবে? 1,76,150, কারাটি করবো, কেটে গেল, কত হলো? 13550, কত হলো? সমান 4 ইন্টু কত হবে? 13550 সমান কত হবে? এবার 4 0 0, 5 20, 0 হাতে 2, 5 20, 21 22, 22 2 হাতে 2, 5 আর 3 12, 13 14 14, 4 হাতে 1, 4 কে 4, 1 5, কত হচ্ছে? 54,200 টাকা, 54,200 টাকা। আর কন্যাকে সই একই 4 একক দিয়েছে, অর্থাৎ 13 ভাগের মধ্যে 4 ভাগ দিয়েছে। তাহলে 13 ভাগের মধ্যে 4 ভাগ যদি পুত্রকে দেয়, তাহলে কন্যাও পাবে সেই একই টাকা, তাহলে কন্যাও সেই একই টাকা পাবে। পুত্র ও কন্যা ইকুয়াল বলা হচ্ছে 4:4 অনুপাতে, এবং কন্যা পাবে কত হবে? কন্যা পাবে সে একই অনুপাত, অর্থাৎ সমান কত হবে? 54,200 টাকা। তাহলে তিনজন পেয়েছে কত হবে? স্ত্রী পেয়েছে 67,750 টাকা, পুত্র পেয়েছে কত হবে? পুত্র পেয়েছে কত হবে? 54,200 টাকা, আর কন্যা পাবে পুত্র 54,200 টাকা, আর কন্যা পাবে সেই একই টাকা 54,200 টাকা। কেননা 4:4 অনুপাত আছে, তাই না? দুজন একই পুত্র এবং কন্যা সমানভাবে পাবে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? পুত্র পাবে 54,200 টাকা, আর কন্যাও পাবে কত হবে? 54,200 টাকা। বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো এখানে যে 2 এর দাগের প্রশ্ন চলে এলাম আমরা।
3.2 বলা হচ্ছে একটি ট্রেন 220 মিটার ও 100 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 30 সেকেন্ডে ও 18 সেকেন্ডে সময় অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে এই গণিতটা হামেশাই আমরা করছি, কেমন, এই গণিতটা বারবার করছি, এরকম সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, কেমন, এইরকম প্যাটার্নের গণিতগুলো তোমরা পাবে, কিন্তু দেখবে যে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে, গণিতের প্যাটার্ন কিন্তু একই থাকবে, কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে তোমাদের আসবে, ঘুরে ফিরে আসবে, বোঝা গেছে? চলো প্রথমে আমরা কী করবো, গণিতটা তোমাদের এই প্রশ্ন 3-এর দিকে 2-এর দিকেরটা থাকছে 3-2। তাহলে বলেছে একটি ট্রেন 220 মিটার এবং 100 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করছে, দীর্ঘ দুটি সেতু অতিক্রম করছে। তাহলে আমরা প্রথমে কী করবো, অতএব আমরা লিখবো, অতএব ট্রেনটি প্রথমে বলা হচ্ছে 220 মিটার সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, অর্থাৎ ট্রেনটি 30 সেকেন্ডে যায় কত মিটার, 220 মিটার বলা হচ্ছে, 220 মিটার, 220 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, দুশো কুড়ি মিটার দীর্ঘ সেতু কত সেকেন্ডে যাবে, 30 সেকেন্ডে যাবে। আবার বলা হচ্ছে যে 18 সেকেন্ডে, বলা হচ্ছে 18 সেকেন্ডে যায় কত হবে, সমান, তাহলে 100 মিটার পথ যাবে, 100 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করবে, 100 মিটার দীর্ঘ সেতু প্লাস নিজের দৈর্ঘ্য, এখানে সেকেন্ডটা আমরা লিখে দিলাম যায়। তাহলে এবার আমরা কী করবো, এবার আমরা বিয়োগ করব, তাহলে দেখো এখানে নিজের ট্রেন থেকে বাদ দিলে কিছু থাকছে না। এবার দেখো 30 সেকেন্ড থেকে 18 সেকেন্ড বাদ দেবো, কত হচ্ছে, এতে 12 সেকেন্ড, তাহলে 12 সেকেন্ডে যায় কত হবে, 12 সেকেন্ডে যায় কত হবে, এখানে 220 থেকে 100 বাদ দেবো, কত হবে, 120 হবে, 120 মিটার পথ। তাহলে 1 সেকেন্ডে যাবে কত হবে, 1 সেকেন্ডে যায় কত হবে, 120/12 মিটার। তাহলে এর মধ্যে যে কোনো একটা মান ধরে নেব, যে ধরো আমরা 18 সেকেন্ড ধরলাম, 18 সেকেন্ডে 100 মিটার পথ যাবে, এক্ষেত্রে আমরা তাহলে 18 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে 18 সেকেন্ডে যাবে, তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে, 12 × 12 সমান কত হচ্ছে, সমান 10 সেকেন্ড হচ্ছে, 12 আর 0 10 মিটার। তাহলে প্রতি সেকেন্ডে কী বললাম, 10 মিটার বলা হচ্ছে। এখানে তোমাদের ট্রেনটির গতিবেগ পেয়ে গেলাম। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ কত পেলাম, 10 মিটার। তো 1 সেকেন্ডে 10 মিটার যায় মানে কি, তাহলে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ সমান কত হবে, 10 মিটার প্রতি সেকেন্ড, মানে পার সেকেন্ড। ট্রেনটির গতিবেগ পেয়ে গেছি আমরা। এবার আমাদের কি প্রশ্ন চেয়েছিল, ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছিল। সাপোজ দেখো ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, তাহলে 12 সেকেন্ডে যদি 120 মিটার পথ যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে 10 মিটার। তাহলে এর মধ্যে আমরা যদি দেখি, তাহলে এক্ষেত্রে তাহলে অতএব 12 সেকেন্ডে যদি যায় 120 মিটার পথ, তাহলে 1 সেকেন্ডে যাবে কত হবে, তাহলে 120 কত হবে, 12, আর উপরে যে কোনো একটা মান নিয়ে নেব। তাহলে যদি 18 সেকেন্ডে যায় কত হবে, 18 সেকেন্ডে যায় কত হবে, তাহলে 120/12 গুণিত কত হচ্ছে 18, কত হবে, 12 একে 12 0 10 কত হবে, 10 ইন্টু কত হচ্ছে 18 কত হচ্ছে, সমান 10 ইন্টু 18 কত হচ্ছে, 18 10 180 মিটার। 180 মিটার পথ যাবে কত সেকেন্ডে, 18 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে যদি 18 সেকেন্ডে যায় কত হবে, 180 মিটার পথ। এখানে নিজের দৈর্ঘ্য কত হয়েছে, অর্থাৎ এই 18 সেকেন্ডের মধ্যে কত গিয়ে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, প্লাস হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য আর সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করবে। এক্ষেত্রে আমরা কি করব, এতে বাদ দেবো। তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, যে দেখো এই 18 সেকেন্ডের মধ্যে কত যাবে, 18 সেকেন্ডে 100 মিটার সেতু পথ অতিক্রম করবে, এই 18 সেকেন্ডের মধ্যে কত, 180 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। অতএব ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, অতএব ট্রেনটির দৈর্ঘ্য দেখো এই 18 সেকেন্ডের মধ্যে টোটাল সেতুর দৈর্ঘ্য এবং
এবং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। এখানে সেতুর দৈর্ঘ্য বলা হচ্ছে কত হবে, 100 মিটার সেতু, এক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, টোটাল 180 মিটার থেকে আমরা কত বাদ দেবো, যে 80, আচ্ছা 180 মিটার থেকে কত বাদ দেবো, 100 মিটার বাদ দেবো। সেতুর দৈর্ঘ্য মিটার, কত হবে, 180 থেকে 100 বাদ দিলে কত হবে, 80 মিটার। বুঝেছে, 80 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত পেলাম আমরা, 80 মিটার পেলাম, আর ট্রেনের গতিবেগ পেলাম কত হবে, 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 3 দেখে প্রশ্ন, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ, ওই জমির ক্ষেত্রফল বলা আছে 578 বর্গ মিটার হলে করিম চাচার জমির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা কত বের করতে হবে আমাদের। তাহলে প্রথমে আমরা কি করব, যদি আমরা আমাদের বলা আছে, তাহলে করিম চাচার আয়তাকার জমির দৈর্ঘ্য বলা আছে, যদি আমরা একটা আয়তাকার জমির চিত্র অঙ্কন করি, সেক্ষেত্রে তার দৈর্ঘ্য হবে কত বলা আছে, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, 2x হবে। তাহলে অতএব ধরি করিম চাচার আয়তাকার জমির প্রস্থ সমান x মিটার। অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান কত হবে, 2x মিটার হবে, তাই না? 2x মিটার হলে এখানে ক্ষেত্রফল কত রয়েছে, যেহেতু জমির ক্ষেত্রফল রয়েছে 578 বর্গ মিটার, অতএব শর্তানুসারে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কি হচ্ছে, ক্ষেত্রফল, অর্থাৎ 2x ইন্টু এক্স ইকুয়ালস টু কত হবে, 578 বর্গ মিটার, বা তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 578 বর্গ মিটার, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, তাহলে 578 বাই কত হবে, 2, 2 দুগুণে 4, 17, 2 আসছে 16, 18, আচ্ছা এখানে 78 আছে, হ্যাঁ 2 9 18, কত হলো, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 289 পেলাম, বা এক্স ইকুয়ালস টু কত হবে, বর্গমূল 289। তাহলে 289 বর্গমূল কত পাবো আমরা, তাহলে একে এক কত নাম হলো, 89, একটি ডবল করো, এখানে 7 করো, কত হবে, 17। তাহলে 7 7 49, 9 হাতে 4, 7 14, 15 16 17 18, কত হচ্ছে 17। তাহলে 289 বর্গমূল কত পেলাম আমরা, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, 17 হচ্ছে। তাহলে অতএব এক্স এর মান কি, তাহলে অতএব প্রস্থ কত হলো, অতএব দৈর্ঘ্য কত হবে, অতএব এক্স ইকুয়ালস টু মানে কি, 17 মানে কি এখানে প্রস্থ, তাহলে প্রস্থ ইকুয়ালস টু কত হচ্ছে, প্রস্থ সমান কত হচ্ছে 17, এবং দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য সমান 2x, অর্থাৎ 17 ইন্টু 2, 17 দুগুণে কত হচ্ছে 34, 17 মিটার আর হচ্ছে 34 মিটার। তাহলে দৈর্ঘ্য কত পেলাম, 34 মিটার, আর প্রস্থ কত পেলাম, 17 মিটার। বুঝেছে? এবার পরিসীমা কত হবে, আয়তাকার জমির পরিসীমা কত হবে, অতএব পরিসীমা সমান কত হবে, তাহলে জমির পরিসীমা কত হবে, জমির পরিসীমা সমান কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য 34 প্লাস প্রস্থ হচ্ছে 17 মিটার, সমান 2 ইন্টু, তাহলে 17 আর 34, 7 4 11, 1 হাতে 1, 3 4 1 5, 51 মিটার, কত হচ্ছে 51 মিটার। তাহলে 5 2 1 2 আর 5 2 কত হচ্ছে 10 মিটার, তাহলে 102 মিটার। তাহলে পরিসীমা কত হলো, 102 মিটার, আর দৈর্ঘ্য কত ছিল, 34 মিটার, প্রস্থ কত ছিল, অতএব জমির দৈর্ঘ্য কত পেয়েছিলাম আমরা, দৈর্ঘ্য সমান কত হবে, 34 মিটার, প্রস্থ কত পেলাম আমরা, প্রস্থ পেয়েছি 17 মিটার, আর পরিসীমা কত পেয়েছি আমরা, সমান হচ্ছে 102 মিটার। চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন দেখো, 4 দিকের প্রশ্ন, যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলা আছে এত এবং তাদের ভাগফল বলা আছে এত হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় করো। চলো তাহলে 3 4 বলা হচ্ছে আমাদের দুই ধনাত্মক সংখ্যার গুণফল বলা আছে 14/15 এবং তাদের ভাগফল বলা আছে 35/24 হলে তাদের সংখ্যা দুটি কী কী আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা জানি যে প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে তাহলে বড় সংখ্যা, এখানে সংখ্যাটা লিখছি না ছোট, তাহলে বড় সংখ্যা
গুণিতক ছোট সংখ্যা সমান কত বলেছে 14/15 এবং বড় সংখ্যা বাই ছোট সংখ্যা, কেন ভাগফল বলেছে আমাদেরকে, সমান কত হচ্ছে 35 কত হচ্ছে 24। তাহলে অতএব প্রথমটির সঙ্গে যদি দ্বিতীয়টি গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে প্রথমটা এটা 1 নম্বর যদি ধরি আর যদি 2 নম্বর ধরি, অর্থাৎ প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে, আমরা লিখি প্রথমটির সঙ্গে 1 নং এর সঙ্গে 2 নং গুণ করে পাই, তাহলে এইভাবে হবে। দেখো প্রথম বড় সংখ্যা গুণিতক ছোট সংখ্যা গুণিতক বড় সংখ্যা বাই ছোট সংখ্যা ইকুয়ালস টু কী হবে, সংখ্যা দুটির গুণফল কী বলেছে, তাহলে মান কত ছিল, তাহলে 14/15, তাহলে এখানে গুণ করা হচ্ছে গুণিতক 35/24, 35 কত হবে 24, বা তাহলে দেখো ছোট সংখ্যা কেটে দাও, বড় সংখ্যার বর্গ থাকছে, তাহলে বড় সংখ্যার বর্গ সমান কত হবে, দেখো 5 5 3 15, 5 7 কত হচ্ছে 35। আচ্ছা এখানে কত করো, কত 12 করো, আর এখানে কত 7 করো, কত হচ্ছে 7 7 49, কত হচ্ছে উপরে 7 × 7 আর 12 3 36 থাকছে, অর্থাৎ 7-এর দুটো 7 মানে 7-এর বর্গ পাচ্ছি আমরা, আর 12 3 কত হচ্ছে 36 ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 7-এর এখানে বর্গ ছিল কত হচ্ছে, এখানে পাচ্ছি আমরা 7-এর বর্গ পাচ্ছি, এখানে 6-এর বর্গ পাচ্ছি, তাহলে বা বড় সংখ্যা সমান বর্গটা এদিকে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে 7-এর বর্গ বাই 6-এর বর্গ সমান কত হচ্ছে, সমান 7/6। তাহলে আমরা কি পেলাম, আমরা বড় সংখ্যাটা পেয়ে গেছি, বড় সংখ্যা কত 7/6 পেলাম। এবার ছোট সংখ্যা কত হবে, দেখো এবার ছোট সংখ্যা আমরা বড় সংখ্যা দেখো 7/6 পেয়েছি, কিন্তু এখানে 7/6 মানে কি 1/6, আমরা বা লিখতে পারি, বা 1/6, এটাও হতে পারে, বুঝেছো। এবার দেখো এরপরে আছে এই বড় সংখ্যার মানটা উপরে যে কোনো সমীকরণ 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে আমরা বসালে কিন্তু মানটা অ্যান্সারটা আমরা পেয়ে যাব। যদি আমরা 1 নম্বর সমীকরণে বসি 7/6, এই 7/6টা যদি 1 নম্বর সমীকরণে বসি, তাহলে সেক্ষেত্রে হবে আবার বড় সংখ্যা 7/6 ইন্টু ছোট সংখ্যা সমান কত হচ্ছে 14/15, বা তাহলে ছোট সংখ্যা কত হবে, ছোট সংখ্যা সমান কত হবে 14/15 গুণিত কত হবে, তাহলে উল্টে দিলে কত হবে 6/7 হবে, 6/7 হবে, সমান কত হবে, তাহলে 3 2 6 আর 7 2 কত হচ্ছে 14, আর 3 2 6 3 5 কত হচ্ছে 15, তাহলে 2 2 4 4/5 কত হচ্ছে 4/5। তাহলে আমরা ছোট সংখ্যাটা পেয়েছি, তাহলে অতএব নির্ণয় বড় সংখ্যা, অতএব বড় সংখ্যা সমান কত হলো, কত ছিল 7/6 ছিল, আর ছোট সংখ্যা কত ছিল, ছোট সংখ্যা সমান কত হচ্ছে 4/5। কেমন, চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা একটু। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, এখানে 4-এর দিকে চলে এলাম আমরা, যে 4-এর 1-এরটা কি বলা আছে, যে সরল করো, এই যে মানটা রয়েছে তোমাদের সরল করতে বলা হয়েছে, চলো আমরা সরলটা করে ফেলে। দেখো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, এবার সমান দেব, তাহলে মাইনাস বলা আছে -5/2 x² y² y কিউব সেট বলা হচ্ছে, তাহলে এখানে কী আছে মাইনাস আছে, দুটো মাইনাস অবশ্যই আছে, মাইনাস গুণের সময় মাইনাস কী হয় প্লাস হয়, অলরেডি বড় ছোটো দেখা হয় না, এক্ষেত্রে আমরা সংখ্যাগুলো
তুলে ফেলবো। কত হচ্ছে 5/2 ইন্টু কত হচ্ছে ইন্টু 8/5 ইন্টু এক্স স্কোয়ার আছে কত হবে এক্স স্কোয়ার এক্স অর্থাৎ এক্স কিউব হবে, আর ইন্টু ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার আছে ওয়াই 5 হবে, আর এখানে ওয়াই জেড জেড একটা, এখানে জেড 4 জেড 4টে, মোট জেড হচ্ছে 5টা, সমান ইকুয়ালস টু কত হচ্ছে 5 5 কেটে দাও 2 4 কত হচ্ছে 8, 2 4 কত হচ্ছে 8, তাহলে 4, তাহলে এক্স কিউব ওয়াই 5 ইন্টু জেড 5, তাহলে 4 এক্স কিউব ওয়াই 5 বা জেড 5 কেমন। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। 2 নম্বর প্রশ্ন দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এবং ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1 হলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আমাদের বের করতে হবে। চলো অ্যান্সারটা করে ফেলি। দেখো এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রয়েছে কত হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আর এখানে আরেকটা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এখানে প্রশ্নটা রয়েছে দেখো এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা কত আমাদের বের করতে হবে। দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই, আমরা এক্স ওয়াই একটা সূত্র জানি। দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু কী হয়, এক্স ওয়াই ইকুয়ালস টু যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে আমরা এক্স মাইনাস ওয়াই বাই 2 এর বর্গ আর মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর বর্গ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5/2 আর বর্গ মাইনাস 1/2 এর বর্গ কত হচ্ছে, তাহলে 5 5 25/4 মাইনাস 1/4 ইকুয়ালস টু এবার 4, তাহলে 25 থেকে আমরা 1 বাদ দেবো কত হচ্ছে 24 বাই কত হচ্ছে 4, 4 6 24, তাহলে অতএব এক্স ওয়াই ইকুয়ালস টু কত হলো 6 বেরোলো। তাহলে এবার আমরা এক্স ওয়াইয়ের মানটা পেয়ে গেছে। এবার আমরা এই মানটা নির্ণয় করব। তাহলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দেখো এক্স ওয়াইয়ের মান কত পেলাম 6 পেলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 XY, তাহলে কী হলো ইকুয়ালস টু দেবো আমরা, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কত হবে 5, অর্থাৎ 5 5 5 বর্গ মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত হবে 6 কত হচ্ছে সমান উপরে 6 হচ্ছে, তাহলে 6 বাই কত হবে 5 5 25, 25 মাইনাস 6 2 12, তাহলে 25 থেকে যদি আমরা 12 বাদ দিই কত হচ্ছে 13, অর্থাৎ 6/13, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। কেমন। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখো 3 থেকে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে বলা হচ্ছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল 1 - 3x স্কোয়ার ইন্টু 1 + 3x স্কোয়ার আর 1 + 9x4 বলা আছে। চলো আমরা সূত্রের সাহায্যে এই গণিতটা সমাধান করি। এটা হচ্ছে সেই সূত্র, দেখো এই প্রশ্নে এটা হচ্ছে সেই সূত্র হচ্ছে, তাহলে আচ্ছা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলে কী হয়ে যাবে বলো তো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আবার স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার হলে কী হবে এখানে x4 হয়ে যাবে। এই সূত্র অনুযায়ী আমাদের গণিতটা সমাধান করতে হবে। এক্ষেত্রে দেখো এই দুটো মান আমরা যদি a মাইনাস বি ইন্টু a প্লাস বি যদি করি এক্ষেত্রে হবে তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার হলে কী হবে 3 3 9 হয়ে যাবে, তাহলে 3x এর হোল স্কোয়ার হয়ে যাবে 3x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে হলো দ্বিতীয় বন্ধনী আমরা দিতে পারি, এটাও হোল স্কোয়ার দিতে পারি, দ্বিতীয় বন্ধনী দিয়ে এটা হচ্ছে 1 + 9x4 হচ্ছে সমান একের বর্গ কত হয় 1 হয়, আর 3 এক্সের স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি 3 3 9x স্কোয়ার, কী হলো তাহলে 1 + 9x4 স্কোয়ার নয় 4 হবে, এটা 4 এক্স স্কোয়ার আর স্কোয়ার কি গুণগুলো কত হবে 4 হয়। তাহলে আমরা পেলাম কি, তাহলে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সে একই সূত্র বলে কী হবে 1 বর্গ হচ্ছে আবার মাইনাস হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে 9x এর 4 হচ্ছে 4 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে এক্ষেত্রে হলো তাহলে 1 মাইনাস কত হবে 9 81, তাহলে 81 কত হচ্ছে 81 এক্সেস 4 দুগুণে 8 হচ্ছে, শুধু 4 দুগুণে 8 অর্থাৎ এক্সেস 4 দুগুণে 8 এক্সেস 8, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। 4 থেকে প্রশ্ন দেখো, 4 থেকে প্রশ্ন বলা হচ্ছে 2x - 1/x = 4 হলে x² + 1/4x এর মান
নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে চলো এখানে এর অথবাও একটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা, এটাও সমাধান করব। চলো তাহলে তোমাদের রয়েছে প্রশ্নটা হচ্ছে 2x বলেছে, 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 বলছে। আর এখানে সমাধান করতে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1/4x² এর মানটা আমাদের সমাধান করতে হবে। দেখো এখানে যে মানটা রয়েছে, দেখো যে 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4, এখানে কিন্তু নিচে থাকছে 4, আর 4-এর বর্গমূল হচ্ছে 2 হচ্ছে, কিন্তু এখানে 2 থাকা উচিত ছিল, এখানে 2 নেই। আমরা কি করব, যে উভয় পদে যদি 1/2 গুণ করে পাই সেক্ষেত্রে হবে, তাহলে 1/2 যদি উভয় পদে আমরা গুণ করি, তাহলে 2x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 ইন্টু 1/2, বা তাহলে 1/2 যদি গুণ করি তাহলে 1/2 ইন্টু 2x মাইনাস 1/2 ইন্টু 1/x ইকুয়ালস টু 2 দুগুণে কত হচ্ছে 4, 2 হচ্ছে, তাহলে ইকুয়ালস টু বা দিলাম 2 কেটে দিলাম, কত হচ্ছে x মাইনাস কত হবে 1/2x ইকুয়ালস টু কত হচ্ছে ইকুয়ালস টু 2। তো 2 হলো এখানে অ্যান্সারটা আমাদের। তাহলে তো কী হলো, তাহলে এখানে বলা আছে তাহলে x মাইনাস 1/2x এর মান কত হলো 2 হলো। এবার আমরা এটা যদি সমাধান করি, দেখো x² প্লাস 1/4x² যদি হয়, তাহলে x প্লাস 1 বাই হচ্ছে মাইনাস দাও, মাইনাস 1/2x এর হোল স্কোয়ার যদি দিই আমরা, তাহলে এখানে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x, 2x কেটে দাও, কত হলো, তাহলে 1x মাইনাস 1/2x এর মান কত হচ্ছে 2 হচ্ছে, তো 2 এর হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে, তাহলে এখানে 2x কেটে গেছে, 1 হচ্ছে, তাহলে সমান কত হবে 2 দুগুণে 4, 4 প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে 5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 5 হচ্ছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, অথবাটা রয়েছে, দেখি অথবাটা রয়েছে যে x ইকুয়ালস টু a/b প্লাস b/a এবং y ইকুয়ালস টু a/b মাইনাস b/a হলে দেখাও যে x² প্লাস x² মাইনাস 2x² y² ইকুয়ালস টু 16, এই 16 মানটা হবে, বুঝেছে? তাহলে এই 16টা অলরেডি উত্তরটা বেরোবে, কিন্তু এটার পূর্বপদ আর পরপদ, অর্থাৎ উত্তর এই দুটো মানটা এর মান হচ্ছে, অ্যান্ড অলরেডি 16টা হচ্ছে তোমাদের এই প্রশ্নের এই মানের অ্যান্সারটা রয়েছে। তাহলে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে এখানে কি রয়েছে, এখানে যেহেতু এক্স এর মান দেওয়া রয়েছে, এক্স আর ওয়াই এর মান দেওয়া রয়েছে, এক্স এর মান দেওয়া রয়েছে কত হবে, এক্স এর মান রয়েছে কত হবে a/b প্লাস b/a, এবং ওয়াই এর মান কত হচ্ছে, তাহলে ওয়াই এর মান হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে a/b মাইনাস b/a। তাহলে এখানে যে x² প্লাস x² এর মানটা দেওয়া রয়েছে, সেক্ষেত্রে মানটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা কি করব, প্রথমে আমরা এক্স আর ওয়াইকে কী করবো, প্রথমে যোগ করব। এক্স এর মান আর ওয়াই এর মানকে যদি যোগ করি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কী হবে, নিশ্চয়ই এই দুটো মানের যোগফল হবে। তাহলে a/b প্লাস b/a প্লাস a/b b মাইনাস b/a, তাহলে মাইনাস b/a প্লাস b/a কেটে যাবে, কত থাকলো সমান, তাহলে a/b প্লাস a/b সমান কত হচ্ছে সমান, তাহলে নিচে বি হবে, উপরে 2a হবে, 2a/b হবে। এবার আমরা এটা একবার প্লাস করলে আর যদি মাইনাস করি, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কী হবে, হলে কী হবে, এই দুটো মানের কী হচ্ছে বিয়োগফল করতে হবে। তাহলে a/b প্লাস b/a বিয়োগ, তাহলে a/b মাইনাসে প্লাস প্লাস b/a, তাহলে এখানে মাইনাস ab আর প্লাস ab কেটে দাও, কত হচ্ছে, তাহলে b/a প্লাস b/a সমান কত হচ্ছে সমান a নিচে হবে 2b উপরে হবে, বুঝেছে? এবার আমরা দুটো পক্ষ রয়েছে, বাম পক্ষ ডান পক্ষে অ্যান্সারটা রয়েছে, তোমাদের বাম পক্ষটা প্রমাণ করতে হবে। বাম পক্ষটা প্রমাণ করতে হলে আমরা প্রথমে লিখব বাম পক্ষ সমান কত হচ্ছে, তাহলে x² প্লাস y4 মাইনাস 2x² y² সমান দেব ইকুয়ালস টু কত হবে, তাহলে এই ক্ষেত্রে হবে, একটা বাম পক্ষ পেলাম আমরা, ডান পক্ষ কিন্তু অলরেডি রয়েছে, ডান পক্ষ অ্যান্সারটা রয়েছে কত হবে, ইকুয়ালস টু 16 রয়েছে। তাহলে এবার আমরা লিখব যে x² এর হোল স্কোয়ার প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু y²। তাহলে এবার আমরা লিখব, তাহলে
এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, তাই না? এখানে কী আছে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দুটো রয়েছে জানি আমরা, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় বন্ধনী দাও হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2a বাই বি, অর্থাৎ 2a বাই বি ইন্টু রয়েছে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 2b বাই আচ্ছা এ, বন্ধনী দিয়ে হোল স্কোয়ার দাও, তাহলে এ কেটে দাও বি কেটে দাও, দুগুণে 4, 4-এর হোল স্কোয়ার, তাহলে 4-এর হোল স্কোয়ার কত হলে 4 কত হচ্ছে 16, তাহলে এবার প্রমাণিত বাম পক্ষ লেখো, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে তোমাদের এখানে দেখো যে এখানে অথবাটা হয়ে গেছে, এবার 5-এর দিকে দেখো উৎপাদক বিশ্লেষণ করো, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান একে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। চলো দেখো এই যে প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, দেখো প্রথমে আমরা কী করবো একটু সাজিয়ে নেব, তাহলে এই প্রশ্নটা সাজিয়ে ফেললে কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হবে। এবার দেখো আমরা প্রথমে কি করব, এই মানটাকে মধ্যপদের শখ বলছে 1 আছে, এবার যদি আমরা একটা সূত্র ফেলি কী হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার বলা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 যদি করি, এই 2xটা তুলতে হলে আমরা কি করব, যদি আমরা 2x থেকে যদি x বাদ দিই তাহলে হচ্ছে ওই আচ্ছা x থাকছে, আমরা যদি মাইনাস এক্স যদি করি মাইনাস এই বর্গ রূপান্তর করতে হবে, এক্ষেত্রে কী হবে, তাহলে রুট এক্সের হোল স্কোয়ার যদি করি, এক্ষেত্রে এক্স বাদ দিলে কত হচ্ছে, 2x থেকে x বাদ দিলে কত হচ্ছে এক্স হচ্ছে, তাই না? তাহলে এবার আমরা কী করতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1-এর অর্থাৎ এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার আর মাইনাস রুট এক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 1 প্লাস রুট এক্স একটা পাবো আমরা, আবার এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স। এটাকে ঠিক যদি আমরা সাজিয়ে ফেলি আগের মতো তাহলে হবে কি, তাহলে এক্স প্লাস রুট এক্স প্লাস 1 আবার এক্স মাইনাস রুট এক্স হচ্ছে প্লাস 1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে এখানে যে অথবা দেওয়া রয়েছে, অথবা একটা রয়েছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই মাইনাস 3y স্কোয়ার বলা আছে, যে এখানে বলা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। চলো আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করি। এক্স স্কোয়ার বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি মধ্যপদের ছক হচ্ছে এই 2 হচ্ছে, আর এখানে 3 আছে, তা 3 কে 3 থেকে কি 1 বাদ দিলে কত হচ্ছে 2 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস মাইনাসে প্লাস xy মাইনাস প্লাস xy মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু, আমরা যদি x কমন নিই তাহলে কত হবে, x কমন নিলে কী হবে x মাইনাস 3y প্লাস হচ্ছে, আবার আমরা যদি y কমন নিই, y কমন নিলে কত হবে, তাহলে x মাইনাস কত হবে 3y ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু দুটো পথ পেলাম আমরা, একটা পেলাম এক্স বলা গিয়েছে এক্স প্লাস ওয়াই পেলাম একটা, এটা হবে এক্স মাইনাস 3y, তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা আছে দেখো এখানে বলা আছে 6 দাগের প্রশ্ন সাপোজ দেখতে পাচ্ছি আমরা, 6 দাগের সমাধান করো, বলেছে x/2 প্লাস 5 ইকুয়ালস টু 2x মাইনাস 4। চলো আমরা এই সমাধানটা করে ফেলি। তাহলে বলা হচ্ছে তোমাদের x/2
প্লাস 5 ইকুয়ালস টু 2x মাইনাস 4, বা এবার আমরা এক্স চলগুলো এই দিকে লিখবো, তাহলে x বাই 2 মাইনাস 2x ইকুয়ালস টু, তাহলে এখানে হচ্ছে -4 আর হচ্ছে -5 ইকুয়ালস টু হবে, বা এবার দেখো আমরা কি করব, যে গুণ করব, 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে x মাইনাস 4x বাই কত হচ্ছে 2 হচ্ছে ইকুয়ালস টু কত হচ্ছে, আর মাইনাস মাইনাসে প্লাস সংখ্যাদের যোগফল -9 হচ্ছে, বা তাহলে এক্স এক্স দেখো এখানে আছে 4x থেকে x বাদ দিলে কত হচ্ছে 3x হচ্ছে, 3x ইকুয়ালস টু -3x, -3x ইকুয়ালস টু কত হচ্ছে 9 দুগুণে 18 -18, বা মাইনাস মাইনাস কেটে দিই কত হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু 18/3, তাহলে কত হবে 3 6 18, তাহলে অতএব x ইকুয়ালস টু কত হবে 6, x এর মান কত বেরোলো 6 বেরোলো। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে অথবা একটা আছে, দেখো অথবাটা একটা আছে, অথবা সমীকরণ রয়েছে, সমীকরণ গঠন করে সমাধান করো। আমার ব্যাগে 5 টাকা 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে ব্যাগে কোন মুদ্রা কতগুলি থাকছে। এটা আমরা প্রতিটা মডেল স্কুলে 4-5টা 3-4 বার করেছি, এটা আমি আর করছি না, তোমরা একটু করে নিও কেমন। চলো আগের মডেল স্কুলে আছে, তোমরা যদি আমার মডেল স্কুলগুলো দেখে দেখে থাকবে তবে গিয়ে এটা করতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, প্রশ্ন 5 থেকে চলে এলাম আমরা। 5 থেকে কী বলা আছে, যে 5 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC ইকুয়ালস টু 5.5 সেমি, ABC 60 ডিগ্রি এবং ACB 30 ডিগ্রি। তোমরা এটা সহজে অঙ্কন করতে পারবে। ABC অর্থাৎ BC বাহু হচ্ছে 5.5 সেমি, ভূমিটা তোমরা 5.5 সেমি অঙ্কন করবে। প্রথমে তোমরা 5.5 সেমি আর দুটি কোণ রয়েছে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। প্রথমে 5.5 সেমি সরলরেখাংশ প্রথমে অঙ্কন করবে, স্কেল দিয়ে তোমরা 5.5 সেমি স্কেল দিয়ে টেনে নেবে 5.5 সেমি, আর নিচে একটা ভূমি অঙ্কন করবে, আর এর 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 মানটা নিয়ে 5.5 সেমি আমি পেন্সিল কম্পাসে এটা কেটে নাও, 5.5 সেমি হয়ে গেছে। তাহলে এটা নামকরণ করে দাও কি হচ্ছে BC নামকরণ করে দাও কত হচ্ছে 5.5 সেমি। বলা হচ্ছে এখানে ABC কোণ অর্থাৎ বি বিন্দুকে কেন্দ্র করে কি কোণ 60 ডিগ্রি কোণ তোমরা অঙ্কন করতে পারবে। যে প্রথম প্রচেষ্টায় ব্যাস কোটে অঙ্কন করবে, ব্যাস হচ্ছে প্রথম প্রচেষ্টা কাটলে কত 60 ডিগ্রি হয়ে থাকে, সেটা আমরা জানি প্রত্যেকে। 60 ডিগ্রি কোণ হয়ে গেছে, নামকরণ করে দিলাম কত হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ হলো। এরপর আছে ABC ত্রিভুজের BC বাহু হচ্ছে, আবার বলছে ACB ওই সি বিন্দুতে কেন্দ্র করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তোমরা 30 ডিগ্রি 60-এর অর্ধেক কত 30 হয়, 60 ডিগ্রি টেনে দিয়ে তার অর্ধেক সমাদ্বিখণ্ডিত করে দেবে, অর্থাৎ 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমাদের 30 ডিগ্রি কোণ হবে, বুঝছে 30 ডিগ্রি কোণ। তাহলে এবার জুড়ে দাও, তাহলে ABC একটি ত্রিভুজ হয়ে গেল কেমন। এখানে যেহেতু রয়েছে তোমাদের 60 ডিগ্রি আর 30 ডিগ্রি দুটো কোণ রয়েছে। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 8 সেমি 6 সেমি কর্ণ বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো। প্রথমে কি করবে তোমরা, 8 সেমি আর 6 সেমি কর্ণ কিন্তু রাখবে 8 সেমি 6 সেমি। প্রথমে এই ক্ষেত্রে এই কর্ণটা এই রম্বস অঙ্কন করা অত্যন্ত সহজ। দেখো প্রথমে 8 সেমি 6 সেমি তোমরা কী করবে, দুটি সরলরেখাংশ স্কেল দিয়ে টেনে নেবে, এটা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 6 সেমি। তাহলে প্রথমে কী করবে 8 সেমি এই কর্ণ অঙ্কন করবে। কর্ণ অঙ্কন করার পর কী করবে, যে এরপর হচ্ছে এটা হচ্ছে 8 সেমি, এর সমাদ্বিখণ্ডিত করব। আমরা প্রত্যেককে সমাদ্বিখণ্ডিত করতে পারি যে কোনো সরলরেখাকে। তাহলে এদিকে একটা কাটবে, এদিকেও কাটবে, এটা কাটলে আর নিচে সেই একইভাবে কাটবে, কেটে এটা সমাদ্বিখণ্ডিত করা হলো, বুঝেছে। এবার তারপরে 6 সেমি বলেছে, 6 সেমি জানি আমরা 3 সেমি করে হবে। তাহলে উপরটা আমরা 3 সেমি কেটে নেবো আর নিচেরটা 3 সেমি কেটে নেবো। গিয়েছে 3 সেমি কেটে কাটলে কী হবে, আমরা যুক্ত করে দেবো, 3 সেমি যুক্ত করে দিলাম, আর তোমাদের রম্বস হয়ে গেল, বুঝে গেছে। নামকরণ করে দেবে ABCD, এটা O, বুঝে গেছে। এটা হচ্ছে 8 সেমি ছিল, এটা হচ্ছে 8 সেমি, এটা ছিল 6 সেমি, টোটালটা 3 সেমি করে। অর্থাৎ 6 সেমিকে অর্ধেক করতে হলে তোমরা ফাঁকে কী করবে, 6 সেমি সরলরেখাংশ টানবে, বা টানার পর এখানে একে সমাদ্বিখণ্ডিত করবে। একে সমাদ্বিখণ্ডিত করলে তাহলে আমরা 3 সেমি করে পাবো। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 3 সেমি নিয়ে নিলাম, এখানে বসিয়ে আমরা এখানে কাটলাম, আবার এখানে বসিয়ে আমরা এখানে কাটলাম, বুঝে গেছে। এভাবে তোমরা জ্যামিতিটা প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরে রয়েছে কি যে কি দেখি একটা জ্যামিতি হচ্ছে 3-এর দাগে, দেখো একটি সামান্তরিক PQRT অঙ্কন করো। PQ বলা আছে 5.5 সেমি, এর সামান্তরিক বলা হচ্ছে, আর QR বলা আছে 4.8।
অর্থাৎ এটা হবে দৈর্ঘ্য বরাবর হবে, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ বরাবর হবে, বুঝা গেছে। আর পি আর ইকুয়ালস টু 7 সেমি বলছে। অর্থাৎ প্রথমে কিন্তু তোমরা ভূমি অঙ্কন করবে, ভূমি এই কর্ণ, পি আর একটা কর্ণ হবে, বুঝা গেছে। সামুদ্রিকের পি আর একটা কর্ণ হবে। তাহলে তোমরা প্রথমে কি করবে, প্রথমে একটা কর্ণ অঙ্কন করবে। প্রথমে বড় বাহুটা তোমরা 7 সেমি কেটে নেবে, তিনটি সরলরেখাংশ অঙ্কন করবে 7 সেমি। তারপরে কত বলা আছে 5.5, 5.2 বলা আছে, 5.2, আর হচ্ছে 7 সেমি, আর এটা হচ্ছে গিয়ে 4.8, 4.8, 4.8। তিনটি সরলরেখাংশ টানবে, টানার পর কী করবে তোমরা এখানে কর্ণটা করবে কি, যে 7 সেমি মাপ নিয়ে পেন্সিল কম্পাসে 7 সেমি টেনে দেবে। ধরো মনে করলাম এটা 7 সেমি হলো, 7 সেমি হলো, 7 সেমি হলো। এরপর বলেছে যে পি কিউ 5.2 সেমি হচ্ছে। অর্থাৎ এখানে দুটো মান নেবে, 5.2 একবার নেবে, 4.28 একবার নেবে। এখানে 5.2 এর মানটা নিয়ে তোমরা এদিকে কেটে দাও, বুঝেছো। তাহলে আমরা এটা কাটলাম, 5.2 হলো, মনে করলাম 5.2 এদিকে হলো। আর এদিকে হবে 5.2টা তোমরা একটু বড় করে করবে, 5.2টা এখানে না লিখে এদিকে লিখবে, 5.2টা এভাবে কাটবে। তাহলে এখানে কি বলছে, বলা হচ্ছে পি কিউ বলা হচ্ছে, পি কিউ বলা হচ্ছে। বা তোমরা এদিকেও অঙ্কন করতে পারো। এটা প্রথমে এদিকে নিয়ে এটা 5 কত হচ্ছে 5.2 এর মান নিয়ে, আর এদিকটা নেবে কি 4.8টা নেবে, কেটে দিলে এটা হচ্ছে 4.8 হয়ে যাবে, এটা হচ্ছে 5.8 হয়ে যাবে। 5.2 হবে, এটা হচ্ছে 5.2, এটা হচ্ছে 4.8, যুক্ত করলে এটা 5.2 করলে এটা হচ্ছে 4.8 করলে, একইভাবে এটা যুক্ত করবে, এভাবে যুক্ত হয়ে যাবে, বুঝছে। বেঁকে গেছে অলরেডি, তোমরা এইভাবে করবে, কেমন। এটা 5.2 হলে এটা এটা অবশ্যই তোমরা ওই করবে যে এটা 4.2 করবে, এটা 4.2 সামুদ্রিক না, আর এটা হচ্ছে 4.2 হবে। আর এদিকটা হবে 4.8, 4.8 হবে, এটা আছে 5 কত হবে 5.2 হবে। অর্থাৎ নামকরণ করবে কীভাবে, যে পি কিউ বলবে, পি কিউ আর। তাহলে পি আর বলা হচ্ছে 7 সেমি আমরা অঙ্কন করেছি, পি কিউ আর, তারপরে এস, এই পি কিউ আর টি, এটা যে টি দিয়ে দাও, বুঝেছে। এটা সামান্তরিক হয়ে গেছে, দেখো এটা একটা সামান্তরিক হয়ে গেছে। এভাবে অঙ্কন করবে, আর এটা বাদ দেবে, এটা হচ্ছে বাদ দেবে, এভাবে তোমরা অঙ্কন করবে, বুঝে গেছে। পরে কি প্রশ্ন রয়েছে দেখো, 6 দাগের প্রশ্ন বলা আছে, দেখো 6 দাগের প্রশ্ন হচ্ছে, বলছে ত্রিভুজের সরলসমতার শর্তগুলি লেখো। এটা তোমরা অবশ্যই পারবে, ত্রিভুজের সরলসমতার শর্তগুলি। দেখো এখানে ত্রিভুজের সরলসমতার 4টি শর্ত রয়েছে, যে বাহু 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 বা এস এস এস, বাহু কোণ বাহু, এস এ এস কোণ বাহু কোণ, বা এ এস এ, অথবা এর হচ্ছে কোণ কোণ বাহু এ এ এস হতে পারে। আবার 4 নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ বাহু, অর্থাৎ আর এইচ এস। এই 4টি কিন্তু সরলসমতার শর্ত, বুঝেছো। চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন দেখো, যে 3 দিকের প্রশ্ন বলা হচ্ছে, সরি 2 দিকের প্রশ্ন, 6-2, প্রদত্ত চিত্রে একজোড়া একান্ত কোণ ও একজোড়া অনুরূপ কোণ খুঁজে বের করো। তাহলে একান্ত কোণ কোনগুলো হবে, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর একান্ত কোণ, আর এই কোণ একান্ত কোণ। আর অনুরূপ কোণগুলো হবে এই কোণ হবে, আর এই কোণ হবে অনুরূপ কোণ, বুঝে গেছে। এগুলো তোমরা প্র্যাকটিস করেছো, পারবে অবশ্যই, বুঝে গেছে। 3 দিকের প্রশ্ন দেখো, রম্বস ও বর্গক্ষেত্রের দুটি পার্থক্য লেখো। রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য আগের মডেল স্কুলে বারবার প্র্যাকটিস করেছি আমরা। তাহলে তোমরা রম্বস বর্গক্ষেত্র দেখো, রম্বসের পার্থক্য বলা আছে, দুটো করে পার্থক্য দেখো। রম্বস বাহুর দৈর্ঘ্য কী আছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হলেও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে, 4টি বাহু। কিন্তু বিয়ের বিপরীত এই পার্থক্য এখানে দেখতে পাচ্ছি, দুটি পার্থক্য দেখো, যে এখানে দুটি পার্থক্য লক্ষ্য হচ্ছে, যে 2-এর দিকে আর 3-এর দিকে দুটি পার্থক্য হচ্ছে। বিপরীত কোণগুলি পরিমাপ সমান হবে, এটা রম্বসের ক্ষেত্রে। রম্বসের ক্ষেত্রে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কী হবে, সমান হবে। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কী হবে, অসমান হবে, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হবে, ঠিক আছে। এই দুটি পার্থক্য তোমরা লিখে দেবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা আছে, রম্বস বর্গক্ষেত্রের দুটি পার্থক্য হয়ে গেছে। এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের শর্তগুলি লেখো। একটি নির্দিষ্ট ত্রিভুজের অঙ্কনের শর্তগুলি হলো, যে প্রথম শর্ত হলো ত্রিভুজ অঙ্কনের শর্ত। প্রথম শর্ত দেখো, প্রথম শর্ত হলো যে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির
দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে। ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এরপর আমরা যদি লিখি উদাহরণ হিসেবে যদি আমরা একটি ত্রিভুজের 3টি বাহুর ক্রম যদি আমরা এভাবে লিখি যে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি যদি হয়, এক্ষেত্রে বৃহত্তম বাহু হচ্ছে এ, বি থেকে এ বড় আর সি থেকে বি বড়। অর্থাৎ এভাবে লিখতে পারি যে সমান, অর্থাৎ এক্ষেত্রে হবে যে বি প্লাস সি, ক্ষুদ্রতর বাহু দুটো হচ্ছে বি আর সি, এই যোগফল অপেক্ষা কী হবে, যোগফল এ অপেক্ষা বৃহত্তর বাহু অপেক্ষা কী হচ্ছে বড় হবে বা বেশি হবে, অর্থাৎ এ। এভাবে হবে এ বি প্লাস সি গ্রেটার দেন এ, অর্থাৎ ক্ষুদ্রতর বাহুদের যোগফল বৃহত্তর বাহু অপেক্ষা বেশি হতে হবে। এবার 2 নম্বর শর্ত যদি আমরা লিখি যে একটি ত্রিভুজ অঙ্কনের যে ত্রিভুজের লেখো ত্রিভুজের তিনটি কোণ অবশ্যই ধনাত্মক হতে হবে এবং তাদের সমষ্টি 180 ডিগ্রি। বুঝেছে? অর্থাৎ যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তারপরে দেখতে পাচ্ছি পরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে 7 দিকে চলে এলাম আমরা। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা স্তম্ভ রয়েছে যে মেদিনীপুরে একটি কোমরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরির পুতুলের তথ্য নিচে টেবিলে দেওয়া হলো। এই তথ্যগুলি দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এটা অবশ্যই তোমরা পারবে এগুলো, কেমন। আর স্কুলে নাচ 2 নম্বর হচ্ছে স্কুলের নাচ গান আবৃত্তি ও তাৎক্ষণিক বক্তৃতার অনুষ্ঠানের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের তথ্য নিচের টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের সাহায্যে প্রকাশ করো। তো এখানে এই দুটো কিন্তু রয়েছে, তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা প্র্যাকটিস করেছো ভালোভাবে, নিশ্চয়ই এবারেও তোমরা প্র্যাকটিস করছো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবারে। চলো আজকের আমি তোমাদের 11 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আমি পরের ক্লাসে তোমাদের যে 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দেবো।